পাকিস্তানের উপর যে কোনো হামলায় রুখে দাঁড়াবে সৌদি আরব। নতুন প্রতিরক্ষা চুক্তি সই করল দুই দেশ। মাদকবাহী জাহাজে মার্কিন হামলায় নিহত ৩। ক্যারিবিয়ান সাগরে মার্কিন সামরিক উপস্থিতি। গাজায় ইসরায়েলে হামলার প্রতিবাদে উত্তাল ইয়েমেন। ফিলিস্তিনিদের পক্ষে হাজারো মানুষের বিক্ষোভ। নতুন সমীকরণে পাক ভারত সৌদি সম্পর্ক। ভারত যদি প্রতিবেশী দেশ পাকিস্তানের বিরুদ্ধে কখনো যুদ্ধ ঘোষণা করে, তাহলে পাকিস্তানকে রক্ষায় এগিয়ে আসবে সৌদি আরব। 19 সেপ্টেম্বর জিও টিভির এক অনুষ্ঠানে একথা জানান পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। किसी के साथ भी एग्रेशन हो, किसी साइड से भी एग्रेशन हो, जॉइंटली उस चीज को जो है डिफेंड किया जाएगा। 17 সেপ্টেম্বর পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হওয়া প্রতিরক্ষা চুক্তির প্রেক্ষিতে অনুষ্ঠানের উপস্থাপিকার প্রশ্নে পাক প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানান, এটি কোনো আক্রমণাত্মক চুক্তি নয়, বরং ন্যাটোর মতো একটি প্রতিরক্ষামূলক ব্যবস্থা। অর্থাৎ কেবল আক্রান্ত হলেই পাল্টা আক্রমণ করা হবে। তিনি আরও জোর দিয়ে বলেন, যদি আগ্রাসন দেখা দেয়, সেটি সৌদি আরবের বিরুদ্ধে হোক বা পাকিস্তানের বিরুদ্ধে, তবে যৌথভাবে সেটির বিরুদ্ধে প্রতিরোধ করে তোলা হবে। বিগত কয়েক দশক ধরে সৌদি আরবে পাকিস্তানের একটি বিশাল সামরিক ও বিমান বাহিনীর দল উপস্থিত রয়েছে এবং সৌদি আরবের ইসলামিক স্থাপনাগুলোর সুরক্ষা দেয়া পাকিস্তানের জন্য একটি পবিত্র কর্তব্য বলেও মন্তব্য করেন পাকিস্তানি এই প্রতিরক্ষা মন্ত্রী। তার এই মন্তব্যের প্রেক্ষিতে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে সৌদি আরবের ভূরাজনৈতিক অবস্থান শক্তিশালী করতে এবং ভারতের ক্রমবর্ধমান সামরিক শক্তির বিপরীতে একটি ভারসাম্য রক্ষা করতেই সম্ভবত নেওয়া হয়েছে এমন পদক্ষেপ। তবে এটি ভারত পাকিস্তানের সম্পর্কের উত্তেজনা আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে বলেও আশঙ্কা করছেন অনেকে। এর আগে গত 17 সেপ্টেম্বর রিয়াদে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে স্বাক্ষরিত হয় পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি, যার মূল উদ্দেশ্য ছিল আঞ্চলিক উত্তেজনা এবং ভূরাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা ও নিরাপত্তা সম্পর্ককে আরও জোরদার করা। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। তাদের উপস্থিতি এই চুক্তির গুরুত্বকে স্পষ্ট করে তোলে। চুক্তি স্বাক্ষরের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একে অপরকে আলিঙ্গন করেন। সে সময় সেখানে উপস্থিত ছিলেন পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনির, যাকে দেশটির সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি হিসেবে বিবেচনা করা হয়। উল্লেখ্য, উপসাগরীয় আরব দেশগুলো তাদের দীর্ঘদিনের নিরাপত্তা নিশ্চিতকারী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের নির্ভরযোগ্যতা নিয়ে ক্রমশ সন্দিহান হয়ে উঠছে। সম্প্রতি কাতারের ওপর ইসরায়েলের হামলার ঘটনা সেই উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে এই প্রতিরক্ষা চুক্তিটি একটি কৌশলগত পরিবর্তন, যা মধ্যপ্রাচ্য এবং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা সমীকরণে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন সমর বিশ্লেষকেরা। আবারও মার্কিন হামলার শিকার হলো একটি জাহাজ, নিহত হয়েছেন ৩ জন। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি, মার্কিন সেনাবাহিনী ক্যারিবিয়ান অঞ্চলে মাদক বহনকারী একটি জাহাজের উপর হামলা চালিয়েছে। সাম্প্রতিক সময়ে ওই অঞ্চলে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় সামরিক হামলা। গত 19 সেপ্টেম্বর শুক্রবার প্রেসিডেন্ট ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে জানান, পেন্টাগন তার নির্দেশেই এই হামলা চালিয়েছে, যাতে জাহাজে থাকা ৩ জন পুরুষ নার্কো টেররিস্ট বা মাদক সন্ত্রাসী নিহত হয়। তিনি আরও বলেন, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে জাহাজটি অবৈধ মাদক পাচার করছিল এবং আমেরিকানদের কাছে বিষ পৌঁছে দেওয়ার জন্য একটি পরিচিত রুট ব্যবহার করছিল। এই পোস্টের সাথে 1 মিনিটের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে, যেখানে দেখা যায় সমুদ্রের মাঝে একটি জাহাজ বড় বিস্ফোরণে উড়ে যাচ্ছে এবং তাতে আগুন ধরে যাচ্ছে। তবে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ভিডিওটির কিছু অংশ ঝাপসা হওয়ায় এটি আসল নাকি প্রযুক্তির সাহায্যে তৈরি তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। এই হামলাটি এমন এক সময়ে ঘটল যখন মার্কিন যুক্তরাষ্ট্র দক্ষিণ ক্যারিবিয়ান অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি ব্যাপকভাবে বাড়িয়েছে। এই অভিযানের অংশ হিসেবে 10টি অত্যাধুনিক F-35 স্টিলথ ফাইটার মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও ওই অঞ্চলে অন্তত 7টি মার্কিন যুদ্ধজাহাজ এবং একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন অবস্থান করছে।
পরবর্তী দুইটি হামলা নিয়ে মার্কিন আইন প্রণেতারা সরকারের কাছে ব্যাখ্যা চাইলেও ট্রাম্প প্রশাসন খুব কম তথ্যই প্রকাশ করেছে। সেপ্টেম্বরের 2 তারিখ প্রথম হামলায় ভেনেজুয়েলার একটি গ্যাং ট্রেন দে আরাগুয়া এর সদস্যদের লক্ষ্যবস্তু করা হয়েছিল বলে ট্রাম্প দাবি করলেও ভেনেজুয়েলার সরকার তা অস্বীকার করেছে। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অভিযোগ করে বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে। অন্যদিকে ওয়াশিংটন মাদুরোর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ এনেছে এবং তাকে গ্রেফতারের সহায়তার জন্য পুরস্কারের অর্থ বাড়িয়ে $50 মিলিয়ন করেছে। মাদুরো এই সকল অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানানো হলেও যুক্তরাষ্ট্র ইসরায়েলকে $640 কোটি নতুন অস্ত্র দিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে। এই অস্ত্রগুলো গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযানকে আরও শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে। এই বিশাল অস্ত্র চালানে শুধু সাধারণ গোলাবারুদ নয়, আরও কিছু মারাত্মক সামরিক সরঞ্জাম রয়েছে। এর মধ্যে আছে 30টি অত্যাধুনিক অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, যার দাম $380 কোটি। এছাড়া রয়েছে 3250টি ট্যাঙ্ক, যার মূল্য $190 কোটি। বাকি $70 কোটি মধ্যে রয়েছে বিভিন্ন যন্ত্রাংশ এবং গোলাবারুদ। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, ট্রাম্প প্রশাসন ও পেন্টাগনের কর্মকর্তারা বলছেন এই অস্ত্রগুলো সরাসরি গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ব্যবহার করা হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে ইসরায়েলি বাহিনী বর্তমানে গাজা দখলের চেষ্টা করছে। 2023 সালের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরু হয়। এই অভিযানে এখন পর্যন্ত 62,000-এরও বেশি মানুষ নিহত হয়েছেন এবং 1,66,000-এরও বেশি মানুষ আহত হয়েছেন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গত 2 বছরে গাজায় যুদ্ধবিরতির জন্য মোট 6 বার প্রস্তাব উত্থাপন করা হয়েছিল, কিন্তু প্রতিবারই যুক্তরাষ্ট্র তাতে ভেটো দিয়ে বাতিল করে দিয়েছে। এর ফলে যুদ্ধ বন্ধের কোনো আন্তর্জাতিক উদ্যোগ সফল হয়নি। অন্যদিকে ফ্রান্স ও সৌদি আরব 22 সেপ্টেম্বর নিউ ইয়র্কে একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করার প্রস্তুতি নিচ্ছে। এই সম্মেলনের মূল উদ্দেশ্য হল ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া। রাশিয়ার 3টি যুদ্ধবিমান আকাশসীমায় ঢুকে পড়েছিল বলে দাবি করেছে ন্যাটো জোটের সদস্য রাষ্ট্র এস্তোনিয়া। গত 19 সেপ্টেম্বর শুক্রবারের এই ঘটনা ন্যাটো জোটের পূর্ব সীমান্তে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এস্তোনিয়ার সরকার জানায় 3টি MiG-31 যুদ্ধবিমান কোনো অনুমতি ছাড়াই 12 মিনিট ধরে তাদের আকাশসীমার ভেতরে ছিল। এই ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের আকাশে 20টিরও বেশি রুশ ড্রোন অনুপ্রবেশের 1 সপ্তাহ পরেই। পোল্যান্ডের ঘটনায় ন্যাটো জোটের যুদ্ধবিমান কিছু ড্রোন ভূপাতিত করেছিল। পশ্চিমের কর্মকর্তারা মনে করছেন, রাশিয়া বারবার এমন ঘটনা ঘটিয়ে ন্যাটো জোটের প্রস্তুতি এবং দৃঢ়তা পরীক্ষা করছে। এস্তোনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্গুস চাহকনা বলেন, রাশিয়া এবছর 4র্থবারের মতো এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কিন্তু আজকের ঘটনাটি নজিরবিহীনভাবে দুঃসাহসিক, যেখানে 3টি যুদ্ধবিমান একসঙ্গে আমাদের সীমায় ঢুকে পড়েছিল। রাশিয়ার এই ধরনের কর্মকাণ্ডের কড়া জবাব দিতে হলে দ্রুত রাজনৈতিক এবং অর্থনৈতিক চাপ বাড়ানো উচিত। এস্তোনিয়া এই ঘটনার প্রতিবাদ জানিয়ে তাদের দেশে নিযুক্ত রাশিয়ার শীর্ষ কূটনীতিকদের কাছে একটি কড়া বার্তা পাঠিয়েছে। ইউক্রেনের একজন দৃঢ় সমর্থক হিসেবে পরিচিত এস্তোনিয়া এর আগেও রাশিয়ার এমন কর্মকাণ্ডের প্রতিবাদ করেছে। গত মে মাসেও তারা অভিযোগ করেছিল একটি রুশ যুদ্ধবিমান বাল্টিক সাগরে ন্যাটো জোটের আকাশসীমায় ঢুকে পড়েছিল। ওই সময় রাশিয়া একটি তেলবাহী জাহাজকে থামাতে চেয়েছিল, যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার জন্য তেল পরিবহন করছিল। গাজায় ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিবাদে ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভ করেছেন। গত 19 সেপ্টেম্বর শুক্রবার অনুষ্ঠিত এই বিক্ষোভে অংশগ্রহণকারীরা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ এনেছেন। তারা বলেন, ইসরায়েলের এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। বিক্ষোভকারীরা বলছেন, গাজায় ইসরায়েল যেভাবে সাধারণ মানুষকে হত্যা করছে, খাদ্য সংকট তৈরি করছে এবং তাদের বাড়িঘর ধ্বংস করছে, তা অমানবিক। তারা আরও অভিযোগ করেন, এই হামলার পেছনে যুক্তরাষ্ট্রের সমর্থন রয়েছে। জাতিসংঘে যুদ্ধবিরতির প্রস্তাব বারবার ভেটো দিয়ে আটকে দিচ্ছে যুক্তরাষ্ট্র, যা ইসরায়েলকে আরও উৎসাহিত করছে বলে তাদের দাবি। হুতি নেতা এবং রেডিও টেলিভিশনের মহাপরিচালক আব্দুল রহমান আল আহনমি বলেন, ইসরায়েল বারবার সানা এবং ইয়েমেনের উপর হামলা চালানো সত্ত্বেও ইয়েমেনের মানুষ ফিলিস্তিনের পাশে আছে।
সানা ও ইয়েমেনের বিরুদ্ধে বারবার ইসরায়েলি আগ্রাসন সত্ত্বেও এবং কাতার, ফিলিস্তিন এবং প্রতিবেশী দেশগুলির বিরুদ্ধে ইসরায়েলি হামলা সত্ত্বেও ইয়েমেনি জনগণ তাদের অবস্থান অবিচল রয়েছে। ফিলিস্তিনি জনগণকে সমর্থন অব্যাহত রেখেছে এবং ফিলিস্তিনের সাথে সংহতি প্রকাশ করে সামরিক অভিযান চালিয়ে যাবে। ইসরায়েল সম্প্রতি হুতিদের নিয়ন্ত্রিত এলাকায় হামলা জোরদার করেছে। সামরিক স্থাপনার পাশাপাশি বন্দর, বিদ্যুৎ কেন্দ্র এবং জ্বালানি ডিপোগুলোতে হামলা চালানো হচ্ছে। গণমাধ্যম সংস্থাগুলো এই হামলা থেকে রেহাই পায়নি। গত 10 সেপ্টেম্বরের এক হামলায় 32 জন সাংবাদিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বিক্ষোভকারীরা প্রতিজ্ঞা করেছেন, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত তারা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন অব্যাহত রাখবেন। তারা ইসরায়েলের দিকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া চালিয়ে যাওয়ারও অঙ্গীকার করেন। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টিভি উপস্থাপক জিমি কিমেলের অনুষ্ঠান সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে তার চ্যানেল এবিসি। এই সিদ্ধান্তের প্রতিবাদে গত 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার তার সমর্থকেরা লস অ্যাঞ্জেলসের কাছে ডিজনি স্টুডিওর বাইরে বিক্ষোভ করে। তাদের দাবি, কিমেলের অনুষ্ঠান বন্ধ করা বাক স্বাধীনতার উপর আক্রমণ। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল নেতা চার্লি কার্ক খুন হন। এই ঘটনা নিয়ে কিমেল তার অনুষ্ঠানে কিছু মন্তব্য করেন। তিনি বলেন, চার্লি কার্কের হত্যাকারীকে ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে দেখানোর চেষ্টা চলছে। কিমেলের এই মন্তব্যের পর অনেকেই ক্ষুব্ধ হন এবং তাকে অনলাইনে নানা ধরনের হুমকি দেওয়া হয়। এমনকি কিমেল ও তার কর্মীদের নিরাপত্তা বিষয়ে উদ্বেগ তৈরি হয়। পিআর এজেন্ট ওয়াল্টনা ম্যানিয়ন বলেছেন, কথা বলায় তার নিন্দা করা হচ্ছে। আমি মনে করি না যে তিনি এমন কিছু বলেছেন যা অনুপযুক্ত ছিল। তিনি তথ্যগুলোকে বলেছেন। তিনি অনেকদিন ধরেই এভাবে তথ্যগুলো তুলে ধরে আসছেন এবং কেবল কথা বলার জন্যই তাকে নিন্দে করা হচ্ছে। এবিসি এবং ডিজনি কর্তৃপক্ষ জানায়, এই উত্তেজনার কারণেই তারা সাময়িকভাবে কিমেলের অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। তাদের উদ্দেশ্য ছিল পরিস্থিতি শান্ত করা এবং পরে কিমেলকে আবার ফিরিয়ে আনা। রাজনৈতিক কর্মী সুনসারা টেলর বলেন, ট্রাম্প চুপ করিয়ে দিতে চাইলে আমরা না বলবো। ডোনাল্ড ট্রাম্প যখন জিমি কিমেলকে চুপ করিয়ে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেন, আপনি যত বড় হন না কেন বা আপনি যতই তার প্রিয় হন না কেন, তিনি আপনাকে নামিয়ে দেবে এবং আপনাকে দিয়ে একটা উদাহরণ তৈরি করবেন। আমরা এখানে বলতে এসেছি, এমনটা চলতে পারে না। অনেকের মতে এই সিদ্ধান্তটি রাজনৈতিক চাপের কারণে নেওয়া হয়েছে। হলিউডের অনেকেই এর সমালোচনা করে বলেছেন, এটি বাক স্বাধীনতার উপর আঘাত। এই ঘটনার পর এখন কিমেলের ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে। ডিজনি কর্মকর্তারা তার সঙ্গে বৈঠক করে পরবর্তী পদক্ষেপ নিয়ে সিদ্ধান্ত নেবেন।